তো আজকে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কোনো একটা গ্রহের জীব কারক। জীব অর্থাৎ ইন্টারনাল ইন্ট্রিনসিক কোয়ালিটি। কোনো একটা গ্রহকে কোন বিষয়টা ভেতর থেকে নির্দেশ করছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এবং এটা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই নক্ষত্র অধিপতি। অর্থাৎ একজন হচ্ছে কি, যদি দেবগুরু বৃহস্পতি হয় তাহলে বৃহস্পতির দুরকম ডিসপোজিটর হয়। ডিসপোজিটর মানে হচ্ছে ক্ষেত্র অধিপতি, ডিসপোজিটর। তাহলে যদি ধরুন কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছে, তাহলে বৃহস্পতির ডিসপোজিটর হচ্ছে মুন, চাঁদ। অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র অধিপতি তিনি হচ্ছেন চন্দ্র। এরপরে আমাদের আসবে কনস্টিলেশনাল ডিসপোজিটর, অর্থাৎ নাক্ষত্রিক অধিপতি। তাহলে নক্ষত্র উনি অশ্লেষায় থাকতে পারেন, তাহলে কনস্টিলেশনাল ডিসপোজিটর তিনি হলেন বুধ। অশ্লেষার অধিপতি তিনি আর কি বুধ। আবার তিনি পুষ্যায় থাকতে পারেন, পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব, তখন তার ডিসপোজিটর হবে শনি। তাহলে কারোর যদি জন্মতে কোনো একটা গ্রহ, সেই গ্রহটা পুষ্যা নক্ষত্রে থাকে কর্কট রাশিতে, তাহলে তার ডিসপোজিটর হবে চন্দ্র। এবং তার নাক্ষত্রিক ডিসপোজিটর, কনস্টিলেশনাল ডিসপোজিটর, তিনি বুধ হতে পারে, শনি হতে পারে, বৃহস্পতি হতে পারে, যে খুশি হতে পারে। তো এই বিষয়টাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এবং বৃহস্পতি আদৌ কি দিচ্ছে? দেবগুরু বৃহস্পতি খুব ভালো গ্রহ, বৃহস্পতি প্রচুর দিতে পারেন, বৃহস্পতির প্রচুর অর্থ দেওয়ার ক্ষমতা আছে, বৃহস্পতি পুষ্টি দিতে পারে, বৃহস্পতি গ্রোথ দিতে পারে, সন্তান দিতে পারে, শিক্ষা দিতে পারে। কিন্তু আদৌ বৃহস্পতি দেবে না, বৃহস্পতি কি করবে? এর গল্প কিন্তু আমরা নক্ষত্র এবং নক্ষত্র অধিপতির মধ্যে পাবো। রাশি বা গ্রহ তারা বলবত্তা নির্দেশ করে, এবং এই বলবত্তা অনুসারে ফলের টাইপ কি হবে সেটা কিন্তু আমাদেরকে নির্দেশ করবে ওই ডিসপোজিটর, জীবকারক। এই কনস্টিলেশনাল জীব ডিসপোজিটর, এইটাকে বলা হচ্ছে জীবকারক। অর্থাৎ এর মধ্য থেকে ইন্ট্রিনসিক কোয়ালিটি, ইন্টারনাল ফিলিংস, থটস, এইগুলো দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ওর যে প্রবণতা সেটা আমরা নক্ষত্র অধিপতির মধ্য থেকে পাবো। আর কোনো কোনো সময় দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ নক্ষত্রের ক্ষেত্রে। যেমন একটা উদাহরণ দিচ্ছি। উম মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তো সেই ক্ষেত্রে রাশি এবং গ্রহ, সরি, নক্ষত্র অধিপতি এবং রাশি অধিপতি এই দুটো একই। মীন রাশি, পূর্ব ভাদ্রপদ, দুটোই হচ্ছে বৃহস্পতি। এইরকম ক্ষেত্রে গ্রহদের নিজেদের কারকত্ব সেটা কিন্তু প্রাধান্য লাভ করে। আবার হতে পারে কোনো একটা গ্রহ হচ্ছে ধরুন বৃহস্পতি, সেই বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্রেই বসে আছে। তুলা রাশিতে বৃহস্পতি বিশাখা নক্ষত্রে বসে আছে। এবং এই বিশাখা নক্ষত্রে বসে থাকার সময় তাহলে বৃহস্পতির জীবকারক বৃহস্পতি, এইটা এখানে কিন্তু কনফিউশন আছে। এইখানে বৃহস্পতির নিয়ন্ত্রক গ্রহ ক্ষেত্র অধিপতি শুক্র হবে, অর্থাৎ বৃহস্পতির পরিবর্তে বা বৃহস্পতিকে এখানে কিন্তু শুক্র ক্ষেত্র অধিপতি সে নিয়ন্ত্রণ করবে। তাহলে এই জায়গাটা আমাদেরকে একটুখানি বুঝতে হবে। কিন্তু এইখানে যে বিশাখা নক্ষত্রের কোয়ালিটি সেটা কিন্তু বৃহস্পতির উপরে আসবে। কিন্তু নিয়ন্ত্রক গ্রহ সেটা হচ্ছে কি জীবকারক গ্রহ, সেটা কিন্তু এবার ক্ষেত্র অধিপতি শুক্র হয়ে যাবে। এবার আমাকে একটু বলুন এই জায়গাটা পরিষ্কার হলো কিনা। স্যার বুঝিনি, আবার একটু বলবেন? তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে জীবকারক আর একটা হচ্ছে শরীর কারক। জীবকারককে নক্ষত্র অধিপতি, যেমন বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে রয়েছে, তাহলে জীবকারক হচ্ছে বুধ। শরীর কারক সে হচ্ছে চাঁদ। কিংবা মঙ্গল রয়েছে স্বাতী নক্ষত্রে, স্বাতী নক্ষত্রে মঙ্গল অবস্থান করে রয়েছে, এটা তুলা রাশির নক্ষত্র। তাহলে জীবকারককে রাহু, আর শরীর কারককে শুক্র। শুক্র ক্ষেত্র অধিপতি, আর রাহু হচ্ছে নক্ষত্র অধিপতি। এইবার বিষয়টা পরিষ্কার হলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জীবকারক, শরীর কারক। মোটামুটি এটুকু পরিষ্কার।
এবার যখন আমরা কোনো একটা গ্রহের কোয়ালিটি বার করতে চাইবো, তখন হচ্ছে কি আমরা জীবকারকের কথা চিন্তা করব। আর যখন আমরা গ্রহটার বলবত্তা হিসাব করতে চাইবো, তখন আমরা শরীর কারকের কথা চিন্তা করব। পরিষ্কার হলো? এইটুকু মোটামুটি পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা। তো যখন আমরা বিচার করব ওই জীবকারক এবং শরীর কারক এই দুটো বিষয় লিখবে। ধরুন কোনো একটা গ্রহ ভরণী নক্ষত্রে রয়েছে, কোনো একটা গ্রহ অশ্বিনী নক্ষত্রে রয়েছে। তাহলে অশ্বিনী নক্ষত্রে যখন রয়েছে তখন তার জীবকারক তিনি হচ্ছেন অশ্বিনী, আর তার শরীর কারক তিনি হচ্ছেন মঙ্গল। এবার এই অশ্বিনী নক্ষত্রে যে গ্রহটা রয়েছে তার যে অ্যাক্টিভিটিস, তার অ্যাক্টিভিটিস এর মধ্যে বাহ্যিক অ্যাক্টিভিটি মঙ্গল ওরিয়েন্টেড হলেও সেই মানুষটার মধ্যে কেতুর স্পিরিচুয়ালিজম সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এইটা হচ্ছে তার জীবকারক। কেতু হচ্ছে তার জীবকারক গ্রহ। আর শরীর কারক বাহ্যিক অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু মেষের থেকে আমরা পাবো। বহু ডাক্তারকে আমরা দেখতে পাই যাদের সঙ্গে অশ্বিনী নক্ষত্রের কানেক্টিভিটি রয়েছে। এবং এই যে অশ্বিনী নক্ষত্রের কানেক্টিভিটি, এই মানুষগুলোর শরীর, চেহারা, এগুলোর সঙ্গে কিন্তু এদের ডিরেক্টলি কোন রকম কোনো সম্পর্ক হচ্ছে না। তেঁতুল, সেখানে কিন্তু আসছে মঙ্গল যে কিনা শরীর কারক। আর জীবকারককে ইন্ট্রিনসিক কোয়ালিটি, মেন্টাল হেলথ, এগুলোকে যে নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে কেতু, যে কিনা জীবকারক বা তার কারক। মানে ভেতরের জীবা মানে হচ্ছে গিয়ে একদম ভেতরের অংশ, অভ্যন্তরীণ গভীর অংশ। তো আজকে আমরা যে নক্ষত্রটাকে পড়বো সেটা হচ্ছে ভরণী। প্রথম যে কাজটা আপনাদের করতে হবে, প্রত্যেকটা নক্ষত্রকে কিছুটা কিছুটা মাত্রায় উপলব্ধি করতে হবে। প্রত্যেকটা নক্ষত্রকে পুরোপুরি যে সমস্ত উপলব্ধি করতে পারবেন বা সমস্ত মাথার মধ্যে একবারে ঢুকে যাবে, আমি তো অনেকদিন ধরে পড়াচ্ছি, পড়েছি আলাদা, কিন্তু পড়াচ্ছি, তো আমি এখনো পুরো ব্যাপারটাকে উপলব্ধি করতে পারিনি। আমি চেষ্টা চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটাকে যে আপনি উপলব্ধি করতে পুরোপুরি পারবেন এটা এরকম নয়, সময় লাগবে। বারবার প্র্যাকটিস করতে করতে আপনার নিজের কোয়ালিটি, আশেপাশের মানুষদের কোয়ালিটি, এটা করতে করতে আপনারা শিখতে পারবেন। এবং খুব ইন্টারেস্টিং, ভীষণ ভাবে দেখবেন একদম গভীরে গিয়ে ম্যাচ করবে। তাহলে এবার আমরা চলে আসবো ভরণী। ভরণী নক্ষত্রটাকে আমরা সবচেয়ে কমপ্লিকেটেড নক্ষত্র হিসেবে ট্রিট করতে পারি। ভরণ শব্দের অর্থ হচ্ছে পোষণ, পুষে রাখা, মানে হচ্ছে গিয়ে পালন করা। ভরণী নক্ষত্রের চিহ্ন হচ্ছে যোনি। যোনি মানে স্ত্রী শরীরের, স্ত্রী জননাঙ্গ, স্ত্রী শরীরের বহির জননাঙ্গ, যেখান থেকে সন্তান উৎপন্ন হয়, যেখান থেকে মূত্র ত্যাগ করেন আমাদের মায়েরা। তো এই যে যোনি, এখান থেকে সন্তান উৎপন্ন হচ্ছে, তাহলে যোনি হচ্ছে পরজন্মের দ্বার। যোনি থেকে পরের জন্ম, নেক্সট বার্থ, সেটা আমরা প্রাপ্ত হচ্ছি। আমাদের শাস্ত্রে রয়েছে 84,000 বা কত যোনি অতিক্রম করবার পরে একজন মানুষ তার মুক্তি হবে। কতগুলো যোনি তাকে অতিক্রম করতে হবে। তো এই যে এতগুলো যোনি অতিক্রম করতে হচ্ছে, যোনি অতিক্রম করা হচ্ছে, তার মানে হচ্ছে বারংবার রিবার্থ হচ্ছে। রিবার্থ মানে হচ্ছে পুনরারম্ভ। রিবার্থ মানে হচ্ছে পুনরায় পোশাক পরিধান। আমাদের শরীরকে আমাদের পোশাক হিসেবে ট্রিট করা হয়, এই পোশাক আমরা চেঞ্জ করছি। আমাদের এই পোশাক আমরা পরিবর্তন করছি, পোশাকটা আমরা পাল্টাচ্ছি। তো এই যে পোশাক আমরা পাল্টাচ্ছি, এটাও ভরণের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ভরণের অধিপতি শুক্র, ফ্যাশন ভরণের সঙ্গে, পরিবর্তন ভরণের সঙ্গে কানেক্টেড। সুতরাং ভরণের সঙ্গে এই বিষয়গুলো রিলেটেড। এরপরেই রয়েছে ভরণের অধিপতি দেবতা, তিনি হচ্ছেন যমরাজ, যিনি মৃত্যুর দেবতা, যিনি ধর্মরাজ, তিনি বিচারের দেবতা। খেয়াল রাখতে হবে, ধর্মরাজ, যমরাজ। যমরাজ তিনি মৃত্যুর দেবতা, তিনি ধর্মের দেবতা, তিনি পারফেকশনিস্ট, কারণ এখানে শুক্র আছে। আরো একটা বিষয় রয়েছে, এখানে যেহেতু যোনি এই বিষয়টা এখানে অ্যাসোসিয়েটেড এবং শুক্র এখানে কানেক্টেড, মঙ্গল এখানে কানেক্টেড, তাই এখানে কিন্তু যৌনতার অ্যাটাচমেন্ট এখানে রয়েছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা
তারা মোটামুটি উপভোগ করতে ভালোবাসে, তারা শারীরিক দিক থেকে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে থাকেন। ভরণী নক্ষত্রের পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রারব্ধ, পাপ পুণ্যের হিসেব নিকেশের ব্যাপার স্যাপার। এই যে পুনর্জন্ম এবং প্রারব্ধ ক্যারি করা, আমরা যে পূর্বজন্মের বিষয় আশয় এইগুলোকে ক্যারি করছি, এখানে যে প্রারব্ধ গুপ্ত অবস্থায় রয়েছে, এই বিষয়টার কিন্তু কানেকশন আমরা পাবো ভরণীর সাথে। তাহলে ভরণীতে একদিকে রয়েছে মৃত্যু, ভরণীর মধ্যে রয়েছে রিবার্থ, ভরণীর মধ্যে রয়েছে জন্ম, ভরণীর মধ্যে রয়েছে যৌনতা, ভরণীর মধ্যে রয়েছে ট্রিটমেন্ট, ভরণীর মধ্যে পারফেকশন, ভরণীর মধ্যে পিউরিফিকেশন, সমস্ত বিষয় আমরা ভরণীর মধ্যে পাচ্ছি। আর তার মধ্যে হচ্ছে আর একটা নতুন বিষয় অ্যাড করব, ভয়ঙ্কর হিংস্রতা, প্রচন্ড ক্রোধী মানসিকতা। অশ্বিনীর মধ্যে যে শান্তি স্পিরিচুয়ালিজম দেখতে পাওয়া যায়, ভরণীর মধ্যে রয়েছে ক্রূরতা, উগ্রতা, রাগ। এই বিষয়টা কিন্তু, এই বিষয়টা একেবারেই শুক্রের সঙ্গে যায় না, কিন্তু ভরণীর মধ্যে রয়েছে প্রচন্ড উগ্রতা। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে জীবনের প্রারব্ধ, পাপ পুণ্যের বিচার, বিষয় আশয় এই সমস্তই আমাদের ভরণের সঙ্গে কানেক্টেড। ভরণের যে সমস্ত মানুষের জন্ম হবে, তারা কিছুটা পূর্ব পরিকল্পিত সুখ এবং সমৃদ্ধি যুক্ত হয়ে থাকবেন। এরা সাধারণত পূর্বপুরুষের কৃপা প্রাপ্ত হয়ে থাকবেন, পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত এরা হয়ে থাকবেন। ভরণী নক্ষত্র ইন্ডিকেট করে মাংসাশী প্রাণী, যাদের ক্যানাইন রয়েছে, এই যে দাঁত, তীক্ষ্ণ তীক্ষ্ণ, খোঁচা খোঁচা, উগ্র উগ্র দাঁত, এটা ভরণী নক্ষত্রের বৈশিষ্ট্য। এদের মধ্যে রয়েছে হিংস্রতা, এদের মধ্যে রয়েছে উগ্র যৌনতা, এদের মধ্যে রয়েছে নীতিবোধের অভাব, নৃশংসতা, জেল, হাজতবাস, বন্ধন, কারাবাস, বিচার এবং অন্যায় বিচার। আপনারা সবাই জানেন যে সব মানুষ সবসময় বিচার পায় না। প্রচুর মানুষ বিচারের চেষ্টা করে কিন্তু তারা বিচার পায় না, তাদের বিচার হারিয়ে যায়। তো সেই যে, আবার প্রচুর মানুষ আছেন যারা বিচারকের কারণে, ভুল বিচারের কারণে শাস্তি প্রাপ্ত হন। এই ভুল বিচারের সঙ্গে বরণই অ্যাসোসিয়েটেড। তাহলে এবার একটা বিচারের পদ্ধতিতে আমি আসবো। সেটা হচ্ছে, আপনাকে একজন এসে প্রশ্ন করলো যে বিচার হবে কিনা, বিচার পাবো কি পাবো না। তো আপনি চার্ট দেখলেন, চার্ট দেখে আপনি দেখলেন যে ষষ্ঠপতি একাদশপতি যুক্ত হয়ে ভরণী নক্ষত্রে অবস্থান করেছেন। তার মানে কিন্তু প্রপার ভার্ডিক্ট, প্রপার বিচার, ন্যায় বিচার এই মানুষটার পাওয়া মুশকিল আছে। যে উগ্র, যে ক্রূর, যে রাগী, তার পক্ষে ফেসলা যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ভরণী নক্ষত্র কিন্তু স্ত্রীলিঙ্গ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। লিঙ্গ কিন্তু স্ত্রীলিঙ্গ। ভরণী নক্ষত্রের পুরুষার্থ হচ্ছে অর্থ, সমৃদ্ধি, বিলাসিতা। ভরণী নক্ষত্রের যে দশা, সেটা হচ্ছে স্থিতি, সৃষ্টি, স্থিতি, প্রলয়। এই স্থিতি হচ্ছে ভরণী নক্ষত্রের দশা। ভরণী নক্ষত্রের স্পেসিফিক ডিরেকশন হচ্ছে সাউথ ইস্ট, অগ্নি, আগুন, দক্ষিণ পূর্ব কোণ, অগ্নিকোণ, এটা হচ্ছে ভরণী নক্ষত্রের দিক। ভরণী নক্ষত্রের উপাদান হচ্ছে মেটালিক, ধাতু, শক্ত পদার্থ, কঠিন, দৃঢ়, শক্তিশালী, ধাতব আঘাত, অস্ত্রের আঘাত, এই সমস্ত বিষয় আমরা ভরণী থেকে পাই। খেয়াল রাখবেন, অশ্বিনী নক্ষত্র ইন্ডিকেট করে মেডিকেল ম্যান, ভরণী নক্ষত্র ইন্ডিকেট করে জন্ম। জন্মের সময় কারা থাকে আপনার পাশে? যারা আপনারা মা রয়েছেন প্রত্যেকেই জানেন, জন্মের সময় আপনার পাশে ডাক্তারবাবুরা থাকে, নার্সরা থাকে। তো ভরণী নক্ষত্র হচ্ছে গিয়ে জন্ম হচ্ছে, আর ডাক্তারবাবু তারা হচ্ছেন নার্স। ডাক্তারবাবু নার্স তারা হচ্ছেন আপনার পাশে, তারা হচ্ছে অশ্বিনী। তাহলে অশ্বিনীর পরেই এলো ভরণী, ডাক্তারবাবুরা এলেন, তারপরে জন্ম হলো, এরপর আমরা কৃতিকাতে গিয়েও কিছু কাজ করব। তাহলে ভরণী নক্ষত্রের স্পেসিফিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্ল্যানিং। ওরা কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এসব বানায়। আমি এটা করেছি, ওটা করেছি, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। ভরণী নক্ষত্র হচ্ছে ঘাত সহ। প্রবলেম হচ্ছে বকা দিলেন, ধাক্কা দিলেন, পার দিলেন, ভরণী সরবে না, দাঁড়িয়ে থাকবে ওখানে। এরপরে হচ্ছে ক্রিয়েটিভ, জনি মানে ক্রিয়েশন। মাথায় রাখবেন, জনি মানে ক্রিয়েশন, জনি মানে সৃষ্টি।
যোনিকে আমরা খারাপ অর্থে ব্যবহার করতেই পারি, কিছু আসবে যাবে না, কিন্তু যোনি ইজ দ্য সিম্বল অফ ক্রিয়েশন, এটা আমাদের মাথায় রাখতে হবে। গোপনীয়তা প্রিয়, পরিবর্তন পন্থা, পরিবর্তন মানে নতুন পোশাক পাল্টাচ্ছে। এরপরে হচ্ছে পারফেকশনিস্ট, আমরা আগেই বলেছি, এরা হচ্ছে যৌনতা প্রিয়, চরম লেভেলের সাধু, চরম লেভেলের সাধু, মানে দেশ ত্যাগ করে দিয়েছে, যে পৃথিবীর মায়া মমতা মোক্ষ সব ত্যাগ করে দিয়েছে, একদম মানে চরম সাধনায় গিয়ে পৌঁছেছে। তার সঙ্গে ভরণী নক্ষত্রের কানেক্টিভিটি আপনি পাবেন, যার মধ্যে কোন রকম ষড়রিপুর প্রভাব নেই, যিনি বিশুদ্ধ বৈরাগ্য অর্জন করেছেন। এবার আমাকে বৈরাগ্যর মানেটা নিয়ে জিজ্ঞেস করবেন না, সবই জানি না। আচ্ছা, এরপরে আমরা আহ চলে আসব তার নেক্সট স্টেপে, পরবর্তী ধাপে। এবার হচ্ছে গিয়ে যতগুলো বিশেষ ঘটনা, যেগুলো যদি ভরণী নক্ষত্রে দেখতে করা হয়, তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আমরা আহ নতুন বস্ত্র পরিধান করতে পারি ভরণীতে। কিন্তু ভরণী নক্ষত্রে নতুন বস্ত্র পরিধানের ফল রেজাল্ট হচ্ছে অর্থহানি, অর্থনাশ। যে কোনো শুভ কাজ ভরণী নক্ষত্রে সেটা সমৃদ্ধি নিয়ে আসতে পারে, তবে এই প্রত্যেকটা শুভ কাজ এটা কিন্তু উইথ ডিউ রেসপেক্ট করতে হবে। শ্রদ্ধা ব্যাপারটা ভরণের সঙ্গে ভীষণ অ্যাসোসিয়েটেড। ওখানে কিন্তু যদি পিওরিটি না থাকে, মনের মধ্যে যদি পাপ থাকে, তাহলে কিন্তু সাকসেস আসবে না। জেনারেলি ভরণী নক্ষত্রকে একটা অশুভ নক্ষত্র হিসেবেই ট্রিট করা হয়। শত্রু বিনাশ, ঘাত, মানুষকে মানুষের ক্ষতির জন্য কোনো কাজ, এই সমস্ত ভরণী নক্ষত্র জেনারেলি বেটার রেজাল্ট দেয়। আমরা ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিছু প্রেডিক্টিভ টেকনিক জানবো, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। ভরণী নক্ষত্র হচ্ছে হঠাৎ পরিবর্তনকে ইন্ডিকেট করে, পরিবর্তন করবার ক্ষমতা। এই ধরুন আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে ডিসকাস করেছি আমাদের কুণ্ডলী, এখানে ভরণী নক্ষত্র অ্যাক্টিভ থাকা উচিত, কারণ ওনার মধ্যে সরকার পরিবর্তনের ক্ষমতা ছিল। মানুষের মাইন্ড পরিবর্তনের ক্ষমতা বেশ কিছু মানুষের থাকে, তাদের চতুর্থ গতি কিংবা কেতু ভরণী নক্ষত্রে থাকতে পারে। ভরণী নক্ষত্র হচ্ছে সমস্যাবহুল জীবন এবং উত্থান পতন যুক্ত জীবন, প্রচুর আপস এন্ড ডাউনস। রিসেন্টলি আমি এক ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি, তার 16টা ফ্ল্যাট আছে, তিনি কোনো কাজ করেন না, তার প্রত্যেকটা ফ্ল্যাটে 12,000 টাকা করে ভাড়া। এবার হিসেব করে নিন, তার হচ্ছে কি ষোলোটা ষোলোটা ফ্ল্যাট, এই 16টা ফ্ল্যাটের তিনি ভাড়া আদায় করেন এবং সারাটা দিন তিনি ঘুরে বেড়ান। কি সাংঘাতিক ব্যাপার! ভরণী নক্ষত্রের মধ্যে কার্মিক আদান প্রদানের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এরা গভীর জ্ঞান আহরণ করতে চায়, গভীর গভীর জ্ঞান আহরণ করতে চায়। তবে ভরণীর বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু খুবই আত্মসচেতন, এরা ঈর্ষা পরায়ণ, ইগো প্রবলেম এদের ক্ষেত্রে বেশি। সৌন্দর্য পরায়ণতা মারাত্মক বেশি, ভীষণ পারফেকশনিস্ট, আত্মার উদ্বর্তনে বিশ্বাসী। এরা জানে যে আমার আত্মা তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। রিসেন্টলি একটা নতুন রোগের কথা শুনলাম, আপনারা এটা শুনুন, আপনাদের ভালো লাগবে। ওই ভদ্রলোক গত শনিবারের চেম্বারে আমার চেম্বারে এসেছিলেন কালীঘাটে। তো উনি একটি বিশেষ রোগের উপরে গবেষণা করছেন। রোগটার নাম হচ্ছে আহ FLS, ফরেন ল্যাঙ্গুয়েজ সিন্ড্রোম। একটা মাথায় আঘাত লাগলো, দুদিন পরে ঘুম থেকে জেগে উঠলেন, হঠাৎ করে আপনি কথা বলতে শুরু করেছেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে, কিংবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, আপনি যেটা কোনোদিন শোনেননি, কোনোদিন জানেন না, সেই ভাষায় কথা বলতে শুরু করলেন সাংঘাতিক ভাবে। তো এটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ সিন্ড্রোম, এটা বাস্তব, এর মধ্যে কোনো ইয়ে নেই। এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, মনোবিদরা ভীষণ ভীষণ ভাবে গবেষণা করছেন, এবং এটা আহ একটা অসাধারণ অদ্ভুত একটা বিষয়। তো এই ধরনের বহু জিনিস যেটা পূর্বজন্মের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে, সেগুলো ভরণী নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড।
বিনোদন, ধরনী কিন্তু অত্যন্ত বিনোদনমূলক, প্রচন্ড এনার্জেটিক। মেষ রাশি, ভরণী নক্ষত্র, প্রচন্ড ভাবে নিজেকে বিনোদন জগতে অ্যাসোসিয়েট করে ফেলেছে। এরপরে হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে উপার্জন করা, এবং তার সঙ্গে সঙ্গে সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে আরেকটু বেটার করার ক্ষমতা, এইটা ভরণী নক্ষত্রে আমরা দেখতে পাই। এরপরে রয়েছে পেশা। ভরণী নক্ষত্রের পেশা হচ্ছে সেবিকা, কাজের মেয়ে, শিশু সংক্রান্ত কাজকর্ম, খেলনা জাতীয় শিল্প, গাইনো প্রবলেম যারা দেখেন, গাইনো ডক্টরস, ধাত্রীর কাজ, নার্স, জন্ম মৃত্যুর রেজিস্টার যারা করেন, যারা ওই টোম, যারা হচ্ছে গিয়ে আহ শবদাহের কাজকর্ম করেন, যারা রথের ডিজাইন করেন, যারা বাইক গাড়ি ডিজাইন করেন, যারা চিত্রশিল্পী, যারা কয়লা পেট্রোলিয়াম ওরিয়েন্টেড কাজকর্ম করেন, গভীর থেকে তোলা, নিচের থেকে তোলা কোনো জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করেন, নৃত্যশিল্পী, জল্লাদ, আপনারা নাম জানেন, একজন জল্লাদ ছিল, তিনি এখন আছে কিনা জানি না। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো এই ভরণী নক্ষত্রের পেশায়। বীজ সার, কৃষিকার্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড বড় জমিদার টাইপের ব্যক্তি, তারা ভরণের সঙ্গে কানেক্টেড। খুব গরিব মানুষ ভরণের সঙ্গে কানেক্টেড হতে পারে। এমন একজন মানুষ যে নিজের ক্ষতি করার চেষ্টা করছে, তিনি ভরণের সঙ্গে কানেক্টেড হতে পারেন। যারা যৌন পেশায় যুক্ত, যারা পতিতাবৃত্তি করে অর্থ উপার্জন করেন, এবং আহ ওই বাধ্য হয়ে নয়, নিজের এটা করতে ভালো লাগে, অভাবে নয় স্বভাবে দুঃখী বলে না, যারা মোটামুটি এই পেশাটা যারা এনজয় করে, সেই সমস্ত মানুষ, তারা ভরণের সঙ্গে কানেক্টেড। আগ্নেয়গিরি, গরম জায়গা, শিশুর পরিচর্যার ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, দ্বীপ, জাজমেন্টাল হাউস, বিচারালয়, ব্যস্ত রাস্তা, পতিতালয়, শিশু বিভাগ, মিষ্টির দোকান, পানশালা, নাইট ক্লাব, এগুলোর সঙ্গে ধরনের আমরা কানেকশন দেখতে পাই। এবং যে কোনো জায়গায় যেখানে উগ্রতা রয়েছে, যেখানে খুব ঝামেলা হচ্ছে, যেখানে ফায়ারিং চলছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা ভরণীকে কানেক্ট করতে পারি। এরপর আমরা চলে আসবো একটা বৈদিক কাহিনীতে। অনেকগুলো বৈদিক কাহিনী দেখতে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটা বৈদিক কাহিনী আমরা ডিসকাস করব। এটা হচ্ছে প্রজাপতি দক্ষ। এই প্রজাপতি আর দক্ষ, এর শেষ নেই পুরাণে। কত যে প্রজাপতি আছেন আর কত যে দক্ষ আছেন, আর সব প্রজাপতি যে দক্ষ সেই বিষয়ে কোন রকম কোন সংশয় আছে। সব প্রজাপতি দক্ষ নাও হতে পারে। ব্রহ্মাকেও প্রজাপতি বলা হয়েছে, আবার হিমালয়, তাকেও দক্ষর সঙ্গে দক্ষ রাজ হিসেবে ট্রিট করা হয়েছে। তো এই দক্ষ রাজা এই ব্যাপারটা নিয়ে আমাদের পুরাণে প্রচুর কনফিউশন আছে, তো আমার মধ্যে তো অসংখ্য কনফিউশন আছে। তো দক্ষ রাজা যজ্ঞে যমরাজকে প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করেন। বহু যুগ ধরে যম এই পৌরোহিত্যে কাজ করতে থাকেন। ফলে যমের যেটা কাজ, মৃত্যু বাধা প্রাপ্ত হয়। বেশ কিছুদিন মৃত্যু না হওয়ার কারণে পৃথিবীর সন্তুলন পীড়াগ্রস্ত হতে শুরু করে, এবং দেবতারা তখন যমকে অনুরোধ করে যে তিনি যেন পুনরায় নিজ দায়িত্ব গ্রহণ করেন, এবং পুনরায় পৃথিবীতে মৃত্যু পরম্পরা যেন শুরু হয়। ছোট্ট এবং ভীষণ সিম্পল গল্প, কিন্তু এখানে কর্তব্য পরায়ণতা, কর্তব্য পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। জন্ম মৃত্যু, সাইকেল অফ ডেথ এন্ড বার্থ, এটা এখানে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই বরণী নক্ষত্রের সঙ্গে একটা হোম, একটা পূজা, একটা আহুতি, এই ব্যাপারটা রয়েছে। পৌরোহিত্য, শাস্ত্র চর্চা, ট্র্যাডিশন মেনটেন করা, এই ব্যাপারগুলো এখানে রয়েছে। তো উম এরপরে আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তার একটা ছোট্ট গল্প আছে। তো একজন রাজপুত্রের জন্মের পরে জ্যোতিষরা ভবিষ্যৎবাণী করেন
যে 16 বছর বয়স হলেই এর মৃত্যু হয়। তো এই 16 বছর বয়সে রাজপুত্র মারা যাবে, এই বিষয় নিয়ে সবার মধ্যে মন খারাপ, রাজপুরীতে প্রচন্ড দুঃখ। এই অবস্থায় জ্যোতিষ এবং পণ্ডিতরা তাকে সাজেশন করলেন যে তুমি ভগবান শিবের আরাধনা শুরু করো। তো 16 বছর বয়সে এই যখন মৃত্যুর সময় এসছে, তখন যমদূতরা এসে উপস্থিত। এবার যখন যমদূতরা চলে এসেছে প্রাণ হরণ করবার মুহূর্ত, সেই সময় তারা তাকে নিয়ে আসতে শুরু করে। কিন্তু ভগবান শিবের আশীর্বাদে সেই শিশুর মধ্যে যে তেজ সৃষ্টি হয়, সেই তেজে যমদূতরা ভস্ম হতে শুরু করে। এখন যম স্বয়ং প্রাণ নেওয়ার জন্য তার অস্ত্র নিক্ষেপ করেন। আপনারা সবাই জানেন যমের অস্ত্র হচ্ছে পাশ। তো ভগবান শিবের ইচ্ছায় সেই পাশ ব্যাহত হয়। তখন পাশ, সেই অস্ত্রেরও প্রাণ রয়েছে, পাশ যখন এই রাজপুত্রকে ধ্বংস করতে পারলেন না, তখন সেই পাশ সেই যমের দিকে আবার ধেয়ে যেতে শুরু করেন। এবং যম কোনোভাবেই সেই পাশকে অতিক্রম করতে না পারায় পাশের আঘাতে যম ধ্বংসপ্রাপ্ত হয়। এবার যম ধ্বংসপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যু সন্তুলন নষ্ট হয়ে যায়। তখন দেবতারা গিয়ে শিবকে অনুরোধ করেন যে তুমি যমকে এবার ছেড়ে দাও। তো ভগবান শিব তখন দেখলেন যে এ তো মহাবিপদ, তখন তিনি যমকে আবার নিষ্ক্রিয় দিলেন। এই রাজপুত্র পরবর্তীকালে বড় হয়ে মার্কণ্ডেয় ঋষি হয়েছিলেন। এবং মার্কণ্ডেয় ঋষি আহ তিনি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অন্যতম প্রণেতা হিসেবে বিখ্যাত হয়ে রয়েছেন। এবং এই মার্কণ্ডেয় ঋষি তিনি কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রই জপ করেছিলেন। প্রত্যেকটা কাহিনীর মধ্যেই আমরা পাচ্ছি মন্ত্র, প্রত্যেকটা কাহিনীর মধ্যেই আমরা পাচ্ছি জপ, প্রত্যেকটা কাহিনীর মধ্যেই আমরা পাচ্ছি স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মবাদ। সুতরাং ভরণী নক্ষত্রের মধ্যে আধ্যাত্মিকতা আছে, এতে আর আমাদের সংশয় থাকা উচিত নয়। আছে, এ একদম নিশ্চিন্ত, ভরণীর মধ্যে আমরা আধ্যাত্মিকতা পাবো। তাহলে ভরণী নক্ষত্র আমাদের সম্পূর্ণ হলো। এই নক্ষত্রের যতটা সম্ভব জ্ঞানাবলী গুণাবলী আপনারা অর্জন করবার চেষ্টা করুন। সবসময় ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করা খুবই কঠিন, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এইগুলো সম্পর্কিত ছোট্ট ছোট্ট প্রেডিকশন আপনার সামনে যে জাতক রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, তার মাথা ঘুরিয়ে দেবে। তো আমরা যাই হোক পরের নক্ষত্রে চলে আসবো। আমি এই নক্ষত্রগুলো বিরাট বুঝবার নেই, কিন্তু আমাদেরকে বিষয়গুলোকে শুনতে হবে। একটু একটু পড়বেন, খুব বেশি পড়বেন না, কারণ আমরা তো ডাইভার্টেড হয়ে যাই। এই ডাইভার্সনের বিষয়ে আমি আপনাদেরকে একটা ভালো জিনিস শেয়ার করি। তো আপনাদের মধ্যেই আমাদের একজন কো লার্নার রয়েছেন, আমাদের রাখি ম্যাডাম। তো উনি আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছেন আমাকে মেডিটেশন শেখাতে হবে, মেডিটেশন শেখাতে হবে। তো মেডিটেশন শেখাতে হবে, আমি নিজেই জানি না ঠিক করে কিভাবে মেডিটেশন শেখাতে হয়। মেডিটেশন ব্যাপারটা অনেক দিন ধরে করি, ফলে মেডিটেশনটা করতে পারি, করতে অসুবিধা হয় না। কিন্তু শেখানোর যে প্রসেস, সেইটা আমি ওনার প্রচেষ্টায় শিখে ফেলেছি যে কিভাবে মেডিটেশন শেখানো যেতে পারে। তো আজকে আমি একটা পরীক্ষামূলক চেষ্টা চালিয়েছিলাম, যাতে লোকজন থাকলে পরে তো যদি ভুলভাল শেখাই তাহলে মুশকিল। আমি শেখাতে পারছি কিনা এটা তো আমাকে আগে জানতে হবে। হয়তো এরকম হলো যে আমি শেখাবার চেষ্টা করছি কিন্তু মানুষ শিখতে পারছেন না। তো তার জন্য আমি আর কি আজকে দুজনকে নিয়ে একটা মেডিটেশনের একদিনের ক্লাস করেছিলাম। তো এটা একটা নতুন যাত্রা, নতুন একটা, এটা খুব ভালো লাগলো। আমি তিন চার জনের কাছে, তিন চার পাঁচ পাঁচ জনের কাছে প্রসেসটা শিখেছি। একটা মেডিটেশন গুরু কোর্স করেছি, করে টোরে মোটামুটি একটা
ভদ্রস্থ জায়গায় এসেছি, এবং মেডিটেশনটা সত্যি সত্যি একটা আমি যেটা করতাম সেখান থেকে একটু বেটার কন্ডিশনে নিয়ে আসতে পেরেছি। তো এরপরে আমাদের মাঝে সাঝে এই মেডিটেশনটা আমি অফলাইনে করাবো, কারণ মেডিটেশনটা অফলাইনে না হয়ে অনলাইনে হলে পরে মুশকিল। তো এই অফলাইনে মেডিটেশন আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, তাহলে একদম এটা ফ্রি অফ কস্ট। তাহলে এটা হচ্ছে কি আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, এটা আর কি। আমরা চলে আসি কৃতিকায়। তো আমরা ছোট্টবেলায় একটা জিনিস পড়েছিলাম, এক্কা গাড়ি খুব ছুটেছে, আপনাদের মনে আছে? তো কৃতিকা এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা শব্দ, কীর্তি এবং একা, এই দুটি শব্দের সমন্বয়ে কৃতিকা এটা ব্যাপারটাকে তৈরি হয়েছে। এই কৃতিকা শব্দের আক্ষরিক অর্থ এটা হচ্ছে মুভমেন্ট, গতিশীলতা। ফলে কৃতিকা নক্ষত্র যানবাহন, গতিশীল চাকা, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। কৃতিকা নক্ষত্রের মধ্যে রয়েছে ট্রান্সফার অফ এনার্জি এন্ড পাওয়ার। কৃতিকা নক্ষত্র পাওয়ার ট্রান্সফার করতে শেখায় এক স্তর থেকে আরেকটা স্তরে। কৃতিকা নক্ষত্রের চিহ্ন হচ্ছে ছুরি, ড্যাগার, নাইফ, কাঁচি, সিজার, ধারালো অস্ত্র, খুন। খুন আপনারা নিশ্চয়ই জানেন যে যারা আহ বিশেষ করে পুরুষরা যারা বাইরে দাড়ি টাড়ি কাটেন, তারা একটা ভয়ঙ্কর অস্ত্র, তার নাম হচ্ছে খুন। আর এই খুর এই বিষয়টার সঙ্গে, খুন এই বিষয়টার সঙ্গে আমাদের একটা সিজার অপারেশন এই বিষয়টার কানেকশন রয়েছে। তো বাচ্চা জন্ম হওয়ার পরে আগের দিন আমরা বলেছিলাম যে অ্যাম্বেলিক্যাল কর্ড কেটে দিতে হয়। তো এই অ্যাম্বেলিক্যাল কর্ড কেটে দেওয়া এই প্রসেসটা কিন্তু কৃতিকা নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো কৃতিকা নক্ষত্র আমাদের বার্থ প্রসেসটাকে কমপ্লিট হওয়ার ইন্ডিকেশন দিয়ে থাকে। যাই হোক না কেন, আপনারা যারা ক্ষৌর কর্ম এই বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া রয়েছে, তারা জানবেন যে প্রত্যেকটা শুভ এবং অশুভ কাজে এই ক্ষৌর কর্ম বিষয়টা এসেন্সিয়াল। যারা ব্রাহ্মণ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে পৈতৃক তার সময় এই ক্ষৌর কর্ম অর্থাৎ মাথার চুল কেটে দেওয়া এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। সন্তানের জন্মের একটা সার্টেন টাইম পরে বলা হয় পেটের চুল বা আহ জন্মের চুল এইটাকে ফেলে দেওয়া হয়, এই প্রসেস রয়েছে। এবং এটাকে ফেলে দেওয়াটা বাচ্চার জন্য শুভ হিসেবে ট্রিট করা হয়। তাহলে এই যে বাচ্চার জন্য শুভ একটা ইভেন্ট ট্রিট করা হচ্ছে, এই বিষয়টার সঙ্গে কিন্তু ক্ষৌর কর্ম বিষয়টা যুক্ত। এবং ক্ষৌর কর্ম যখনই যুক্ত তখন কুল, এটা কৃতিকা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড, তাহলে সেও কানেক্টেড হচ্ছে এই বিষয়ের সাথে। দেবতা তিনি হচ্ছেন অগ্নি। আর কৃতিকার আগের নক্ষত্র, তার দেবতা কেউ কি একটু বলবেন? কৃতিকার আগের নক্ষত্র মানে হচ্ছে ভরণী, তার দেবতা জম। যম। যম মানে হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে আমরা কি করি? মৃত্যুর পরে আমরা একটা কাজ করি, তার নাম হচ্ছে দহন, দাহ সংস্কার। দাহ সংস্কারে কি লাগে? অগ্নি। তাহলে কৃতিকার যে ভরণীর যে মৃত্যু, তারপরে যে দাহ সংস্কার, সেটা আমরা কৃতিকাতে এসে প্রাপ্ত হচ্ছি। কৃতিকা নক্ষত্রের বিশেষ চিহ্ন, তিনি হচ্ছেন অগ্নি। অগ্নি দেবতা, তিনি হচ্ছেন অগ্নি। অগ্নি উম নির্দেশ করে পিউরিটি, বিশুদ্ধতা। অগ্নি ইন্ডিকেট করে যে কোনো বিষয়ের মধ্যে নিখুঁত ভাবে, একদম পিউরিফিকেশন, এটা নির্দেশ করে অগ্নি। কার্পরিক থেকে যখন খনিজ বার করে নেওয়া হয়, পিউরিফিকেশন করা হয়, তখন কিন্তু আগুনে গলানো হয়। ধাতু যখন ধাতুকে ব্যবহারযোগ্য করা হয়, তখন ফার্নেসে দেওয়া হয়। ফার্নেস মানে হচ্ছে চুল্লি। তাহলে আগুনে দেওয়ার ফলে কোনো একটা ধাতু কিংবা কোনো একটা পদার্থ, তার পিউরিটি বা বিশুদ্ধতা দেখতে পাওয়া যায়।
যারা বিয়ে করেছেন তারা খেয়াল করে দেখুন, প্রত্যেকটা বিয়ের সময় অগ্নিকে রাখা হয়। অগ্নির মাধ্যমেই আমরা ভগবানকে খাদ্য নিবেদন করি। আমরা যে আহুতি দিই, আহুতি মানে দেবতাকে খাদ্য নিবেদন করা, এবং সেই খাদ্য নিবেদনের মাধ্যম হচ্ছে আগুন। এখানে ওই মাধ্যম, মিডলম্যান, এই বিষয়টা কিন্তু আসছে। দ্বিতীয় যে বিষয়টা এখানে রয়েছে তেজ। তৃতীয় এই বিষয়টা, এটা রয়েছে পঞ্চ মহাভূত এবং প্রকৃতির মধ্যে সন্তুলন ঘটাবার চেষ্টা। অর্থাৎ প্রকৃতি থেকে যে যে বিষয়গুলো কালেক্ট করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার প্রসেস, এখানে কিন্তু কৃতিকা রয়েছে। অগ্নির মাধ্যমেই আমরা পুনঃসম্প্রদান করতে পারি, এবং অগ্নির মাধ্যমেই আমরা সমস্ত বিষয়গুলোকে রিটার্ন করতে পারি। পঞ্চভূত অর্থাৎ ক্ষিতীয়, তেজ, মরুত, বোম, এর মধ্যে অগ্নি হচ্ছে সবচেয়ে শক্তিশালী, অগ্নি সবচেয়ে প্রমিনেন্ট, অগ্নি সবচেয়ে স্পষ্ট, অগ্নি সবচেয়ে শ্রেষ্ঠ। এবার আলো, প্রকাশ, সুপ্ত অবস্থা, জীবনী শক্তি, এই সমস্ত বিষয়গুলোকে এই কৃতিকা নির্দেশ করে। তবে খেয়াল রাখতে হবে, কৃতিকা নক্ষত্রের নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, এবং সেই নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মোটেও খুব একটা ভালো নয়। সুপ্ত জীবনী শক্তি, তার সঙ্গে কৃতিকার সম্পর্ক রয়েছে। এর আরেকটা নাম হচ্ছে বৈশারদ। বৈশ্য অর্থাৎ বিশ্বের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে বিশ্ব, বিশ্ব বলতে আমাদের পৃথিবীকে ইন্ডিকেট করা হয়েছে। আর বিশ্ব বলতে আমাদের বাহ্যিক শরীরকেও ইন্ডিকেট করা হয়। বৈশা, বৈশ্য, বই বয় ঐকার তালে বস্যয় বয়, বিশ্ব, আর নর মানে হচ্ছে মানব। সুতরাং অগ্নির কানেকশন যেটা আমরা পাবো, সেটা হচ্ছে শরীরের দেহর মধ্যে মহাজাগতিক শক্তি বা তার অবস্থান, এইটা আমরা অগ্নি থেকে প্রাপ্ত হয়ে থাকি। মান্ডুক্য উপনিষদ রয়েছে, ছোট্ট একটা উপনিষদ। এইখানে আমাদের যে চেতনা রয়েছে, তার প্রথম চেতনার নাম হচ্ছে বৈশানর। এই অবস্থায় 7টি অঙ্গ এবং 10টা ছিদ্র থাকে। সেই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে 7 এবং 10 ছিল না, 19টি, মোট হচ্ছে 26টি। এবার মজার জিনিসটা দেখুন, এই কৃতিকা নক্ষত্রটাকে বাদ দিলে আপনি 26টা নক্ষত্রই পাবেন। ফলে এই প্রত্যেকটা ছিদ্রকে একটা নক্ষত্রই নির্দেশ করে। কৃতিকা নক্ষত্রের জাতকরা অত্যন্ত খাদ্যরসিক, বুদ্ধিমান, খ্যাতি সম্পন্ন এবং বহু বন্ধুযুক্ত হয়ে থাকেন। এদের প্রচুর চেনা জানা থাকে। সাধারণত কৃতিকা নক্ষত্রের মানুষরা অগ্নির উপাসক হয়ে থাকেন। সাদা জিনিসটাকে প্রেফার করবার চেষ্টা করেন। মন্ত্র, সূত্র, নিয়ম, ব্যাকরণ, খনি, ব্রাহ্মণ, পৌরকার, সংস্কারপন্থী ব্যক্তি, কুমোর, পুরোহিত, জ্যোতির্বিদ এবং জ্যোতিষ চর্চাকারী ব্যক্তিরা কৃতিকার সঙ্গে কানেক্টেড। কৃতিকা নক্ষত্রকে ত্রিপাদ নক্ষত্র বলা হয়। আপনারা শুনে থাকবেন যে মৃত্যুর সময় কিছু দোষ পাওয়া যায়। ধরুন পুরোহিত মশাই বলেন এক পাদ দোষ পেয়েছে, দ্বিপাদ দোষ পেয়েছে। এটা হচ্ছে নক্ষত্রকালে মৃত্যুর কারণে এই দোষ প্রাপ্ত হয় মানুষ। কৃতিকা নক্ষত্র হচ্ছে কি ত্রিপদ নক্ষত্র। এই নক্ষত্রে যদি কেউ মরে, তাহলে তার কিন্তু ত্রিপদ দোষকে ফেস করতে হবে। এবং কৃতিকা নক্ষত্রে যদি কেউ অপঘাতে মারা যান, সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম শান্তি কর্ম করা দরকার। বিশেষ পুরোহিত বিশেষ সময়ে সেই শান্তি কর্ম সম্পূর্ণ করতে পারবেন।
কৃতিকা নক্ষত্রে জেনারেলি দাহ সংস্কার অ্যাভয়েড করাটাই উচিত। এই সময় কৃতিকা নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে, চন্দ্রের নক্ষত্র থেকে উম চন্দ্রের রোহিণী নক্ষত্র পর্যন্ত 9 দিনের সঞ্চারকাল। ধনিষ্ঠা কৃতিকা নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে, তখন ধনিষ্ঠা থেকে শুরু করবে, আর কৃতিকা পর্যন্ত যাবে। এই সঞ্চারকালকে বলা হয় ধনিষ্ঠা নবক। এই সময় কোন রকম গৃহ সংক্রান্ত শুভ কাজ না করাটাই উচিত। কৃতিকা নক্ষত্রে নতুন বস্ত্র পরিধান অগ্নিভয় সৃষ্টি করতে পারে। তবে এই নক্ষত্রে শ্রাদ্ধ বা এই ধরনের কাজকর্ম যদি কোনো দোষ না থাকে, সেটাও অত্যন্ত শুভ। সেই সময় সাধনার বা সেই সময় ক্রিয় কাজের কোন রকম পজিটিভ ইম্প্যাক্ট পাওয়া যেতে পারে। এরপর আমরা চলে আসবো কয়েকটা পেশা কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে। তার মধ্যে রয়েছে নেতা, ম্যানেজার, কিন্তু রবি নক্ষত্র একটু ডমিনেটিং, শিক্ষক, শিক্ষাবিদ, আইনজীবী, বিচারক, চিকিৎসক, শল্য চিকিৎসক, রত্ন ব্যবসায়ী, রসায়ন বিশেষজ্ঞ, আধ্যাত্মিক গুরু হওয়ার চেষ্টা, দর্জির পেশা, খনি শ্রমিক, ধাতু ব্যবসায়ী, মানসিক ব্যবসায়ী, অগ্নি সংক্রান্ত ক্রিয়া, সূচি শিল্প ইত্যাদি। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে, না হলে পরে আপনারা আলটিমেটলি এর উত্তর খুঁজে পাবেন না। পেশা হচ্ছে গিয়ে উগ্রক্ষেত্র। পেশা হচ্ছে উষ্ণ ক্ষেত্র, মরুভূমি, শুষ্ক বন্ধুর জমি, আগ্নেয়গিরি, কৃষিক্ষেত্র, তৃণভূমি, কারখানা, সরকারি ভবন, শিল্পাঞ্চল, রান্নাঘর, গরম করবার ক্ষেত্র, উত্তাপক যন্ত্র, হিটার, এই সমস্ত বিষয়গুলো কৃতিকা নক্ষত্রের মধ্যে রয়েছে। কৃতিকাও কিন্তু খুব যে স্মুথ, খুব যে শান্ত প্রকৃতির নক্ষত্র, তা কিন্তু একেবারেই নয়। কৃতিকা নক্ষত্রের একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে কৃতিকা নক্ষত্র দত্তক সন্তানকে ইন্ডিকেট করে। কৃতিকা নক্ষত্রের মধ্যে রয়েছে খণ্ডীকরণ। কৃতিকা নক্ষত্রের মানুষরা রয়েছেন খুব ভালো ভালো সার্জন, কিন্তু অবশ্যই কৃতিকা নক্ষত্রের সেই সমস্ত জাতক বা জাতিকা যারা ভালো সার্জন, তাদেরকে অবশ্যই এর আগে অশ্বিন নক্ষত্রকে খুব ভালো হওয়াটা দরকার। এবার কৃতিকা নক্ষত্রের কিছু প্রেডিক্টিভ টেকনিক আমরা শিখবার চেষ্টা করবো। তার মধ্যে প্রথমটি রয়েছে খণ্ডী ভবন, দ্বিতীয়টা হচ্ছে অপারেশন। খণ্ডী ভবন মানে অঙ্গহানি, পা কেটে যাওয়া, চোট লাগা, চরম আঘাত প্রাপ্তি, সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তারপরে রয়েছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে উন্নতি, দেখতে ভীষণ সুন্দর, এরা চিত্রকর, শিল্পী, বাদ্যকর, এই ধরনের পেশার সঙ্গে এরা যুক্ত থাকে। কোনো কোনো সময় বাস্তব বুদ্ধি সম্পন্ন বা বাস্তব সমালোচনামূলক মানসিকতা, সেগুলো দেখতে পাওয়া যায়। কোনো প্রচন্ড উগ্র বাক্য, সেটা এরা করে থাকেন। বস্ত্র নির্মাতা, ব্যবহারকারী, কোনো জিনিসপত্র ব্যবহারকারী, অস্ত্র ব্যবহারকারী, অস্ত্র বহনকারী, অস্ত্র সংগ্রাহক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কৃতিকা নক্ষত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। কৃতিকা নক্ষত্রের একটা জটিল ব্যাপার আছে যেটা আমরা কখনোই সামনে আনতে চাই না, সেটা হচ্ছে অপরাধ প্রবণতা। ভরণী নক্ষত্র উগ্র, কিন্তু ভরণী নক্ষত্রের মধ্যে যে সাধনা করবার ক্ষমতা রয়েছে, কৃতিকার মধ্যে কিন্তু সেই সাধনা টাধনা কিছু নেই। বরঞ্চ কৃতিকা
যে কোনো রকম উগ্র কাজকর্ম করতে পারেন। এবার সমস্তটা যে উগ্র কাজকর্ম তিনি বুঝে শুনে চিন্তা করে তারপরে করবেন এরকম নয়। এগুলোর ক্ষেত্রে হঠকারিতা, এটা সরি, এটা কৃতিকা নক্ষত্রের আরেকটা বৈশিষ্ট্য, যে তীব্র হঠকারিতা। মাথা গরম থাকার টেন্ডেন্সি, এটা আমরা কৃতিকা নক্ষত্রে ভীষণ ভাবে দেখতে পাই। উগ্র কামনা, অবৈধ সম্পর্ক, অতিরিক্ত খাদ্য গ্রহণ, সূচি শিল্প, সেলাই করবার দক্ষতা, এই সমস্ত আমরা কৃতিকা নক্ষত্রে দেখতে পাই। আরেকটা বিষয় হচ্ছে কৃতিকা কিন্তু রেস্টলেস টাইপের। কোনো একটা কিছু তার যদি মাথায় ঢোকে, তাহলে সে কিন্তু সেটাকে সম্পূর্ণ না করা পর্যন্ত থাকবে না। কন্টিনিউয়াসলি রেস্টলেস কৃতিকা। কৃতিকা নক্ষত্রে আমরা রান্না করতে পারি, ভালো রান্না হয়। যারা আর কি মনে করছেন বাড়িতে অনেক গেস্ট আসছে এবং সেই গেস্টদেরকে কনভিন্স করতে চাইছেন আপনি, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কৃতিকা নক্ষত্রে তাদের জন্য রান্না বান্না করতে পারেন। শুভ কাজকর্ম, পোশাক নির্মাণ, নতুন কাজকর্ম আরম্ভ, সংক্রান্ত কোনো কাজকর্ম, বাদ্যযন্ত্র, চামড়ার বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, শিক্ষাদান, পরিবর্তন মানসিকতা, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে সৌরকর্মা, এটা কিন্তু কৃতিকা নক্ষত্রের স্পেশাল বৈশিষ্ট্য। এবার আমরা চলে আসবো বৈদিক কাহিনীতে। তো কোনো একটা যজ্ঞ হচ্ছে, হোম হচ্ছে, সেই দক্ষ প্রজাপতি তিনিই হোম করছেন। এই সময় অগ্নি কি করেন, সপ্ত ঋষিদের পত্নীদের দেখে তাদের মধ্যে, অগ্নির মধ্যে কামনা সৃষ্টি হয়। তিনি তখন অগ্নিদেব রূপে এই স্ত্রীদের সঙ্গে মিলিত হন এবং গোপনে তাদেরকে দেখতে থাকেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে, কিছু সময়ের মধ্যে তিনি তার ভুল বুঝতে পারেন এবং বনে গিয়ে বিলাপ করতে থাকেন। এইটা হচ্ছে অগ্নির সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা কাহিনী। এবং তার এই বিলাপ, তার এই দুঃখ, তার এই ফ্রাস্ট্রেশন, কোনো একটা অনৈতিক কাজকর্ম করে তারপরে হচ্ছে কি পস্তান, ভুল কর্ম করে ভুল কাজ করলাম এবং তারপরে পস্তাচ্ছি, এইটা হচ্ছে গিয়ে কৃতিকার কাজ। এবার আমরা একটা দেবীর গল্প বলবো, তার নাম হচ্ছে সোহা। আপনারা সবাই জানেন এই সোহা হচ্ছে গিয়ে অগ্নির বউ। তো সোহা অগ্নিকে ভীষণই ভালোবাসতেন এবং এই সুযোগে তিনি চেষ্টা করতেন অগ্নির কাছে যাওয়া, কিন্তু অগ্নি তাকে কোনোভাবেই পাত্তা দিতেন না। তো এই অবস্থায় অগ্নি, তিনি ঋষি পত্নীদের রূপ ধারণ করেন। ঋষি পত্নীদের রূপ ধারণ করে তিনি অগ্নির সঙ্গে মিলিত হন। প্রত্যেকবার মিলনের পরে যে শুক্র স্খলিত হয়, সেটাকে তিনি পর্বতের গর্তে, পর্বতের কন্দরে নিয়ে গিয়ে জমা করে রাখতেন। এইভাবে ছজনের শুক্র সঞ্চয় হওয়ার পরেও যখন অরুন্ধতির রূপ ধারণ করতে তিনি যান, তিনি এতটাই বেশি সাধ্বী দেবী ছিলেন যে সেই সময় অগ্নি নিজেই বিপদে পড়েন, অগ্নির গা পুড়ে যেতে শুরু করে। সরি, সোয়াহার গা পুড়ে যেতে শুরু করে, অগ্নির তেজে সোয়াহা দগ্ধ হতে শুরু করেন। তখন তিনি আর অরুন্ধতির রূপ ধারণ করেন না এবং ছজনের শুক্র সমন্বিত হয়ে পর্বত কন্দরে একটি শিশুর জন্ম হয়। এবং যেহেতু ছজনের শুক্র সমন্বয়ে একটি শিশুর জন্ম হয়েছে, তাই এই শিশুটির শরীরে ছটি মাথা দেখতে পাওয়া যায়। এই যে ছয়টা মাথা দেখতে পাওয়া গেল শিশুটার শরীরে, তখন থেকে তার নাম হলো সরানন। এবং যেহেতু কন্দরে তার জন্ম, পর্বত কন্দরে, তাই জন্য তার নাম হলো স্কন্দ। আর আমরা এই ভদ্রলোকের নাম জানি কার্তিক হিসেবে, কিন্তু তার অ্যাকচুয়ালি ছোটবেলায় তার নাম ছিল স্কন্দ। এবং এই স্কন্দ অর্থাৎ কার্তিককে নিয়ে আমাদের একটা পুরাণও রয়েছে, যেটার নাম হচ্ছে স্কন্দ পুরাণ।
পড়া হলো। এবার আমরা চলে আসবো কৃত্তিকা নক্ষত্রের কয়েকটা প্রেডিক্টিভ সহজ টেকনিকে। যখনই কোনো একটা বিষয় কৃত্তিকা নক্ষত্র রিলেটেড ইভেন্ট, তখনই ধরে নিতে হবে যে এটার কমপ্লিশন নেই, এই ব্যাপারটা সম্পূর্ণ হবে না। এই ব্যাপারটার ক্ষেত্রে আমরা যদি যাই, তাহলে এই ব্যাপারটা আমাদের জন্য সাকসেসফুল হবে না, সমস্যা থাকবে, বাধা বিপত্তি অশান্তি ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। তাহলে সুতরাং যখনই আমরা এই আহ কৃতিকাতে যাব কোনো ইভেন্টের ক্ষেত্রে, কোনো ঘটনার ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের ধরেই নিতে হবে যে এই ঘটনাটা সাকসেসফুল হবে না। তাই যে কোনো নতুন ইভেন্ট, নতুন ঘটনা, সেটা কৃতিকা নক্ষত্রে অ্যাভয়েড করার। যদি কৃতিকা নক্ষত্রে কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে খুব সহজভাবেই আমাদের ধরে নিতে হবে যে এই অ্যাক্সিডেন্টে ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কম, এবং এই অ্যাক্সিডেন্ট কিন্তু অঙ্গহানি ইন্ডিকেট করে। কৃতিকা নক্ষত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের কিন্তু আবার রিকভার করা এটা রীতিমতো কঠিন। এরপরে সম্পত্তি, কাছের মানুষজন, আপনজন, এদের সঙ্গে সমস্যা, এরকম বহু বহু প্রেডিক্টিভ টেকনিক্স রয়েছে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে, যেটা আপনারা ধীরে ধীরে শিখতে পারবেন, ধীরে ধীরে উপলব্ধি করতে পারবেন। এবং বুঝতে হবে, খাটতে হবে, পড়তে হবে। অতিরিক্ত পড়তে হবে না, বাট যতটুকু পড়া হচ্ছে ক্লাসে, সেটাকে হচ্ছে গিয়ে জাস্ট একবার একটুখানি দেখে নিতে হবে যে কি ছিল, বা আহ কি আমি এখান থেকে গ্রহণ করতে পারি। এরপর আমরা চলে আসবো রোহিণীর ক্ষেত্রে। রোহিণী নক্ষত্র, তার মানে হচ্ছে আরোগ্য ব্যক্তি, যিনি আরোহণ করেন, যিনি উপরে ওঠাবার চেষ্টা করেন, যার গতি সর্বদা ঊর্ধ্ব দিকে, তিনি হচ্ছেন রোহিণী। রোহিণী শব্দের মধ্যে আরেকটা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটা হচ্ছে লা। আমরা বলি রোহিত বা লোহিত। তো সেই ক্ষেত্রে এই রোহিত বা লোহিত এই শব্দটার অর্থ হচ্ছে রেড। লাল বর্ণ ইন্ডিকেট করে শক্তি। আপনারা জানেন মঙ্গলের রং হচ্ছে লাল, তাহলে লাল বর্ণ নির্দেশ করবে শক্তি, এবং প্রচন্ড শক্তি। রোহিণী নক্ষত্রের চিহ্ন হচ্ছে রথ, চ্যারিয়ট, বাহন। সব তো আর রথে করে কেউ বেরোয় না, তাই লোকে হাসবে, ওদের কার্টুন। তখন কি করতে হবে? তখন নিজেদের মতন যে রথ এভেলেবেল, অর্থাৎ গাড়ি, সেই গাড়ি, বাইক, বাহন, এগুলো চড়বার ব্যবস্থা করতে হবে। এবং সেখান থেকেই কিন্তু আমাদের বাহন সুখ আমরা বিচার করব। রোহিণী নক্ষত্রে একটা শুভ গ্রহ বা রোহিণী নক্ষত্রটা খুব ভালো রয়েছে, গাড়ি কেনা, গাড়ি পাওয়া, কিংবা গাড়ি সারিয়ে একদম নতুন ঝকঝকে করে ফেলা, তার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। রোহিণী নক্ষত্রের মধ্যে রয়েছে আরাম প্রিয়তা, রোহিণীর মধ্যে রয়েছে তীব্র বিলাসিতা। শিশুর যে জন্ম, তাকে নির্দেশ করবে রোহিণী নক্ষত্র। শিশুর জন্মের সময় শিশু যে আহ গর্ভে অবস্থান করবে, সেই গর্ভের সঙ্গে রোহিণী নক্ষত্রের সম্পর্ক রয়েছে। চরম বিলাসিতা, যে বিলাসিতা দেখে লোকের একদম সমস্ত জ্বলন সৃষ্টি হবে, সেই বিলাসিতাকে নির্দেশ করবে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের দেবতা হলেন ব্রহ্মা। আমরা জানি ব্রহ্মার 4টি মস্তক, আগে ছিল 5টা মাথা। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রহ্মার 5টি মাথা ছিল। যখন ব্রহ্মা নিজেকে ভগবান শিবের থেকে বড় মনে করতে শুরু করেন, তখন শিব আহ বিন্দু ঘাম বা সামান্য অংশ, শরীরের সামান্য অংশ, এক বিন্দু ঘাম বা এক ফোঁটা রক্ত, এরকম কিছু দিয়ে একটি ভৈরব সৃষ্টি করে। তার নাম হচ্ছে কাল ভৈরব। ওই কাল ভৈরব যে সৃষ্টি হলেন, এই কাল ভৈরব, তাকে প্রথম ভৈরব হিসেবে ট্রিট করা হয়। তো এই কাল ভৈরব কি করলেন? তিনি তার
বাম হাতের কোড়ে আঙ্গুলের একটা নখ দিয়ে ব্রহ্মাকে একটা খোঁচা দিলেন। বাম হাতের কোড়ে আঙ্গুলের একটা নখ। এবার যেই মাত্র কোড়ে আঙ্গুলের নখের খোঁচা খেলেন ব্রহ্মা, একটা মাথা খসে পড়ল। এতটাই শক্তিশালী ছিলেন কাল ভৈরব। কাল মানে আপনারা জানেন, কাল মানে হচ্ছে সময়, কাল মানে হচ্ছে অন্ত। অন্তক মানে জানেন, যিনি অন্ত করেন। সময় সমস্ত কিছুকে, আমাদের সবাইকে সময় খেয়ে নেবেন। আমরা একটা দিন সময়ের গর্ভে হারিয়ে যাব। তো এই যে সময়, তার মানে হচ্ছে কাল। তাহলে এখানে দুটো মানে, একটা হচ্ছে ডিরেক্ট সময় আর একটা হচ্ছে অন্তক। তাহলে এই যে ব্রহ্মার একটা মাথা কাল ভৈরব তিনি রিলিজ করে দিলেন, তারপরে কাল ভৈরবকে ভগবান শিব শান্ত করলেন, করে বললেন যে তুমি শীতে অবস্থান করো এবং সমস্ত দুষ্ট শক্তির প্রভাব থেকে তুমি কাশীকে, পরম তীর্থ কাশীকে রক্ষা করো। তাহলে এইখানে রয়েছে আমাদের একটা দি এন্ড, সেই রকম একটা কাহিনী আমরা এখানে প্রাপ্ত হয়ে থাকি রোহিণীর সাথে। এখানে দেবতা তিনি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মাকেও কখনো কখনো প্রজাপতি বলা হয়। প্রজাপতি শব্দটা একদম সিম্পল, যারা, যিনি প্রজার পতি। প্রজা মানে হচ্ছে ডিসাইপলস, শিষ্য হতে পারে, আহ অধিবাসী বৃন্দ হতে পারে, পাড়ার লোকজন হতে পারে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে গিয়ে ব্রহ্মা তিনি কন্ট্রোল করবেন। এবার ব্রহ্মার যিনি পুত্র, তিনিও কিন্তু প্রজাপতি। তার নামও প্রজাপতি, এবং তার নাম হচ্ছে গিয়ে প্রজাপতি দক্ষ। তো ব্রহ্মা আর প্রজাপতি দক্ষ এরা এক নয়, কিন্তু অনেক সময় ব্রহ্মাকে প্রজাপতি হিসেবে আহ অভিহিত করা হয়, প্রজাপতি পিতামহ এই সমস্ত বলা হয়। এই ভগবান দক্ষ, ভগবান মানে মহারাজ দক্ষ স্ত্রী, নাম হচ্ছে প্রসূতি। এইখানেও এই শব্দটার একটা পরবর্তী জন্ম, লালন পালন, এই সমস্ত ব্যাপার, একটু টেক কেয়ার, যত্ন রাখা, এই বিষয়গুলোকে নেওয়া হয়েছে। এবং কোনো একটা কিছু সৃষ্টি করতে চলেছি, সেই সৃষ্ট সত্তাকে গোপনে লালন পালন করা, এইটা কিন্তু আমরা প্রসূতির কাছ থেকে দেখতে পাবো। প্রসূতি শব্দ ডিরেক্টলি চাইল্ড বার্থের সঙ্গে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ প্রসূতি মানেই হচ্ছে সন্তান সম্ভবা। তো এই যে সন্তান সম্ভবা, এই যে বিষয়টি, এইটা তার সঙ্গে কানেক্টেড, জন্মের সঙ্গে। এই বিষয়টা কানেক্টেড কার সঙ্গে? আমাদের এই রোহিণী নক্ষত্রের সঙ্গে। ব্রহ্মার মাথা চারখানা। চারখানা মাথা ইন্ডিকেট করে যে ব্রহ্মার সব দিকে দৃষ্টি আছে। সমস্ত কিছু, সমস্ত দিক, সেগুলো হচ্ছে গিয়ে ব্রহ্মার অধীনে। সর্বত্র, সর্বদিকে দৃষ্টি দেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু ব্রহ্মদেবের ক্ষেত্রে রয়েছে। তো রোহিণী নক্ষত্রের মধ্যেও এই ব্যাপারটা রয়েছে। রোহিণী নক্ষত্রের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটা কানেক্টিভিটি রয়েছে। রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, এবং তার কে লোক পিতার কাছে অন্য বাড়িতে আহ, বড় হতে হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে তার জীবনে ছোট্টবেলা থেকে প্রচুর স্ট্রাগল। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রচুর শত্রু, রত্না রাক্ষসী, অনেক রাক্ষসী, তারা হচ্ছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য বারংবার প্রেরিত হয়েছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন রাক্ষস রাক্ষসী এদেরকে পাঠানো হয়। তো এই যে রোহিণী নক্ষত্র, এর সঙ্গে কানেক্টেড ভগবান শ্রীকৃষ্ণ, তার স্ট্রাগল, প্রচুর প্রচুর জ্ঞান, একদম হাই লেভেল অফ পলিটিক্স, রাজনৈতিক জ্ঞানের চরম লেভেল, সেই ব্যাপারটা কিন্তু আমরা রোহিণী নক্ষত্র থেকে প্রাপ্ত হয়ে থাকি। রোহিণী নক্ষত্র ক্রিয়েশনকে ইন্ডিকেট করে। আবার রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, সেখানে পালনকে ইন্ডিকেট করা হয়। গাইডেন্স আমরা রোহিণীর কাছ থেকে প্রাপ্ত হতে পারি। রোহিণী নক্ষত্রের ইন্ডিভিজুয়াল একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে, আমরা বারংবার শুনেছি, তাও একবার ছোট্ট করে বলে দিই। এইখানে হচ্ছে কি পার্সিয়ালিটি, এই পার্সিয়ালিটি মানে হচ্ছে পক্ষপাতিত্ব। এই ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট জায়গা তৈরি করেছে। কিরকম ব্যাপার? রোহিণী নক্ষত্র চাঁদের আহ 27টা বউ। এই 27টা বউ তারা সবাই এই প্রজাপতি দক্ষের কন্যা। এদের মধ্যে রোহিণীও আছেন। প্রত্যেকটা নক্ষত্র প্রজাপতি দক্ষের কন্যা।
তো সবাই দেখলেন যে চন্দ্র রোহিণীর সঙ্গে যেভাবে থাকে আমাদের সঙ্গে সেরকম থাকছে না। তো এটা বাবাকে গিয়ে তারা নালিশ করলেন। বাবা প্রচন্ড রেগে গেলেন, রেগে গিয়ে তিনি অভিশাপ দিলেন চন্দ্রকে, যে দেখো, তুমি তোমার পুরো প্রভা, তোমার গ্ল্যামার চলে যাবে, তুমি নিষ্প্রভ হয়ে যাও। এবার চন্দ্রের পুরো গ্ল্যামার চলে গেল, চন্দ্র কালো হয়ে গেল। তখন কিছুদিন যাওয়ার পরে রাজকন্যা, যারা দক্ষের মেয়ে, 27 জন মেয়ে, তারা দেখলো আরে এ তো কালো বর নিয়ে থাকা যাচ্ছে না। আগে বেশ গ্ল্যামারাস ছিল, লোককে বলতে পারতাম দেখো আমার বর কি সুন্দর, কিন্তু এখন তো কালো কুচকুচে, তার মধ্যে দেখতেও সদৃশ্য, অদ্ভুত দেখতে। তারা সবাই মিলে চলে গেলেন আবার আহ দক্ষের কাছে। তো দক্ষের কাছে যাওয়ার পরে তারা বলেন বাবা ওকে একটু দেখো। বললো, ওকে একটু দেখবো কি, ও তো বদমাস লোক। ও ঠিক আছে, বদমাস তো বদমাস, আমাদেরই তো বর। বলে, ঠিক আছে, তাহলে ওকে ঠিক করে দিচ্ছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ও মাসের মধ্যে 15 দিন ওর কালার আসবে, পরের 15 দিন ওর কালার যাবে। ও যে এ কি, বলছে হ্যাঁ, এটা রাখলে পরে ও মনে রাখবে যে পার্সিয়ালিটি, এটা করা উচিত নয়। তখন চন্দ্র কি করলেন, প্রভাস তীর্থে গিয়ে স্নান করলেন। এবং প্রভাস তীর্থে, তীর্থে স্নান করবার নামে চন্দ্র প্রভা ফিরে পেলেন, তাই সেই তীর্থের নাম হলো প্রভাস। কিন্তু অ্যাকচুয়ালি আগে থেকে ওটা একটা তীর্থ বা একটা স্থান ছিল, একটা জলাশয় ছিল, যেখান থেকে চন্দ্র এবং আহ চন্দ্র তিনি আর কি ওই রস পান করেছিলেন। যেখান থেকে তিনি অমৃত তুল্য রস পান করায় তার এই কৃষ্ণ বর্ণ চলে গিয়েছিল। এটা হচ্ছে গিয়ে সেই প্রভাস তীর্থ। যেহেতু চন্দ্র সেখানে তার প্রভাব ফিরে পেয়েছিলেন, তাই এই তীর্থটাকে প্রভাস তীর্থ হিসেবেই ট্রিট করা হয়েছে। এবং এটা অত্যন্ত পুণ্য তীর্থ হিসেবে এলাহাবাদের কাছাকাছি প্রভাস তীর্থ সেটা করা হয়েছে, কুরুক্ষেত্রের কাছাকাছি। আপনারা জানেন কুরুক্ষেত্রে যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে বলরাম এসে হাজির হয়েছিল যুদ্ধের শেষে। তো বলরাম অ্যাকচুয়ালি যুদ্ধে তো পার্টিসিপেট করেনি, কিন্তু সে ওই ঘুরতে ঘুরতে প্রভাসেই যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে তার সঙ্গে ভীম আর দুর্যোধনের যুদ্ধের সময় দেখা হয়ে যায়। যাই হোক, এই নক্ষত্রের সাথে রোহিণীর সঙ্গে আমরা দুজনকে কানেক্ট করতে পারি। একটা হচ্ছে ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা। আরেকজন হচ্ছেন চন্দ্র, যিনি হচ্ছেন সোম। তার কাছে কি আছে, সোমরস। নাম শুনেছেন, সোমরস মানে বিলাসিতা, ভেষজ, আনন্দ ইত্যাদি। এবং যখন মানুষ সোমরস পালন করতেন, তখনকার দিনে তাদের অনেক পরিচারক পরিচারক থাকতেন, রাজা রাজারা সোমরস পান করতেন। অর্থাৎ বিলাসিতা, বিলাসিতা, সৃজনশীলতা, স্ট্রাগল, লড়াই, ঝামেলা, এগুলো হচ্ছে রোহিণী নক্ষত্রের বৈশিষ্ট্য। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম হয় তারা মোটামুটি সত্যবাদী, মিষ্টভাষী, মানুষের সঙ্গে তারা খুব ভালো কানেকশন রাখতে পারে, স্থিতধী, বুদ্ধিমান, সুদর্শন প্রকৃতির হয়ে থাকেন। রোহিণী নক্ষত্র বাণিজ্যের ব্যক্তি, তো যারা ব্যবসা করেন তাদেরকে কন্ট্রোল করে, সমৃদ্ধিশালী ব্যক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করে। সারথীকে নির্দেশ করে রোহিণী। রোহিণী হচ্ছে বাহন। সারথীকে কেন নির্দেশ করে, আবার সেইখানে চলে যান মহাভারতের গল্প। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথী। ফলে আপনার গাড়ির যিনি ড্রাইভার, সঙ্গে রোহিণীর একটা সম্পর্ক থাকতেই পারে। বা যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ রোহিণী নক্ষত্রে থাকে, সেই গ্রহ আপনার ড্রাইভারকে অ্যাসোসিয়েট করতে পারে, কানেক্ট করতে পারে। দেখা গেল আপনার রোহিণী নক্ষত্রে রাহু হচ্ছে, তাহলে ড্রাইভার কিন্তু টুক পয়সা করি দাবদার করতেই পারে, সাবধান। আবার দেখা গেল যে রোহিণী নক্ষত্রে শনি বসে রয়েছে, একদম মার্গী শনি, ফলে আপনার ড্রাইভার তিনি কিন্তু বিশাল ডেডিকেটেড। রোহিণী নক্ষত্রে যোগী রয়েছে, যারা, যাদের মাইন্ড সাবকনশিয়াস এবং কনসিয়াস মাইন্ড সেটা কন্ট্রোলড, যাদের মনের মধ্যে তীব্র নিয়ন্ত্রণ রয়েছে,
তারা হচ্ছেন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা। এরা প্রচন্ড বিলাসী, আরাম বিলাসিতা, বন্ধু বৎসলতা। কিছু কিছু লোক দেখবেন মায়না যেদিন পেলো সেদিন 40টা বন্ধুকে মাংস ভাত খাইয়ে দিল। আপনারা এরকম দেখেছেন যে আয় টাকা পেয়েছি, আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে। সবাই গিয়ে মাংস ভাত খেয়ে গেল, কি ভালো কি ভালো কি ভালো। তারপরেই দেখা গেল যে পয়সা শেষ, বন্ধুরাও শেষ, খাওয়া। এরকম আপনারা দেখবেন, প্র্যাকটিস লাইফ এরকম দেখবেন। রোহিণী নক্ষত্রের মানুষদের অহংটি ফ্যাসিনেশন থাকে। বেশ বিলাসবহুল বাইক, বিলাসবহুল গাড়ি, এবং দেখতে বেশ সুন্দর, সেগুলোকে ডেকোরেট করে নিল, লাইট টাইট চেঞ্জ করে নিল। এই ব্যাপারগুলো আমরা রোহিণী নক্ষত্রের মধ্যে দেখতে পাবো। একটু সেলফ সেন্টার্ড আছে, হিংসা পরায়ণ আছে। তবে তার সঙ্গে সঙ্গে রোহিণী নক্ষত্রের মানুষরা নিজের পরিবার, নিজের বন্ধু, এদেরকে ভীষণ যত্ন করতে পছন্দ করে, এবং এদের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে এরা প্রস্তুত হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ, ওষুধ ফুরিয়ে গেছে কিন্তু দানাগুলো আছে। ওষুধ শুকিয়ে গেছে, বড় ভালো লাগে খেতে। মাঝে মাঝে খেলেই বড় এরা এনার্জি পেয়ে গেলাম। আচ্ছা, রোহিণী নক্ষত্রে যে সমস্ত কাজকর্ম আমরা করতে পারি, অত্যন্ত শুভ কাজকর্ম, তার মধ্যে রয়েছে গৃহপ্রবেশ, কৃষিকার্য, নৃত্য শিক্ষা, নাচ গান শেখা যেতে পারে, পুরো খনন করা যেতে পারে, ক্রয় বিক্রয় বাণিজ্য এটা করা যেতে পারে, নির্মাণ আরম্ভ করা যেতে পারে, যে কোনো সরকারি কাজ শুরু করা যেতে পারে রোহিণী নক্ষত্রে। নৌকো যাত্রা আমরা রোহিণীতে শুরু করতে পারি। নতুন কাপড় পরার জন্য এটা অত্যন্ত শুভ। এবং স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক, এটাও আমরা রোহিণী নক্ষত্রে শুরু করতে পারি। এটা অত্যন্ত শুভ হবে। রোহিণী নক্ষত্র একটা শুভ নক্ষত্র হিসেবে ট্রিট করা হয়। এবং যদি কোনো মানুষ ধরুন তার সন্তান হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তাকে যে আমরা গাইড করি যে এই সময় সন্তান ধারণ করুন, এই সময় কনসিভ করুন। তো এই কনসিভ করবার টাইম বার করবার জন্য রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ। মানে চাঁদ যখন রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, সেই সময়টা হচ্ছে অত্যন্ত শুভ একটা সময়, ভালো সময়। পরিষ্কার চাষবাস, এবার আমরা আসবো রোহিণী নক্ষত্রের পেশায়। তাহলে এখানে রয়েছে চাষবাস, ভূমি জমি সংক্রান্ত কার্যাবলী, ব্যবসা, কাপড় নির্মাণের পেশা, এগুলো সব রোহিণীর বেসিক পেশা। তরল, সোমরস, মত্ত সম্পর্কিত কাজকর্ম, খাদ্যের প্রক্রিয়াকরণ, এগুলো সবই রোহিণীর অ্যাসোসিয়েটেড। আরেকটা বিষয় আমরা দেখব, আপনাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, যখন ফার্স্ট জেমস্টোন বিক্রি করবেন। প্রত্যেক অ্যাস্ট্রোলজি কবচ বিক্রি করে, জিনিসপত্র বিক্রি করে। তো প্রত্যেকের ক্ষেত্রেই একটা কথা বলবো, আপনারা যখন জেমস্টোন বিক্রি করবেন, ফার্স্ট জেমস্টোন যেদিন বিক্রি করছেন, সেই দিনটাকে রোহিণী নক্ষত্রের দিন হিসেবে সিলেক্ট করুন। মানে প্রথম স্টোন বিক্রি, সেটা রোহিণী নক্ষত্রতে গিয়ে করবার চিন্তা ভাবনা করুন। সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে, এফেক্টিভ হবে, রেজাল্ট দেবে, রোহিণী নক্ষত্র যদি আপনারা প্রথমটা ইয়ে করেন। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষেত্র, কোন কোন জায়গাগুলোকে রোহিণী কন্ট্রোল করেন। তার মধ্যে রয়েছে বাগান, চাষবাসের জায়গা, ভেষজ উদ্যান, গাড়ি রাখার জায়গা, যারা হচ্ছে গাড়ির মধ্যে, ব্যাংক, ফাইন্যান্সিয়াল লেনদেনের জায়গা যেখানে টাকা পয়সা আদান প্রদান হয়, শেয়ার ট্রেডিং কোম্পানি, যে কোম্পানিরা তার হয়ে শেয়ার ট্রেডিং করে, যারা টাকা পয়সা রেখে তারা শেয়ার ট্রেডিং এর চিন্তা ভাবনা করে। এরপরে রয়েছে পানশালা, রেস্তোরাঁ, স্টুডিও, রেস্তোরাঁ মানে যেটা হচ্ছে কি রেস্টুরেন্ট অ্যান্ড বার, পুকুর, জলাশয়, ঘাট, কুয়ো, ভ্রমণ ক্ষেত্র, রত্ন রাখার জায়গা, স্টেশন, প্ল্যাটফর্ম, বাস স্টপেজ, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু
রোহিণী নক্ষত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু কিছু স্পেসিফিক প্রেডিক্টিভ টেকনিক, রোহিণী নক্ষত্রে যিনি গিয়ে বসবে, ধরুন আপনার কুণ্ডলিতে আপনি দেখলেন যে আপনার নবমপতি রোহিণী নক্ষত্রে গিয়ে অবস্থান করে রয়েছে, শুক্র মঙ্গলের একটা কানেক্টিভিটি হয়েছে, খুব ভালো করে শুনুন। নবমপতি রোহিণী নক্ষত্রে রয়েছে, শুক্র মঙ্গলের কানেক্টিভিটি তৈরি হয়েছে, কালির সঙ্গে প্রেম হয়ে যেতে পারে। আপনার যে বিলাসবহুল জীবন, সেইটা দেখে আপনার শালী ভীষণভাবে আকর্ষিত হয়ে উঠতে পারে, এবং সেখানে কালির সঙ্গে আপনার প্রেম হয়ে যেতে পারে। শালী মানে সপ্তমের তৃতীয়, সপ্তম তৃতীয়, পত্নীর তিনি বোন, এবং তার সঙ্গে আপনার প্রেমজ সম্পর্ক শুক্র মঙ্গল করিয়ে দিল। রোহিণী নক্ষত্রে যখন কোনো ভাবের অধিপতি অবস্থান করবে, সেই ভাব সম্পর্কিত ব্যক্তি তার দ্বারা জাতক বা জাতিকা নিপীড়নের শিকার হতে পারে। তাহলে যদি আমার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে বৃহস্পতির কারণে আমি অত্যাচারিত হতে পারি, গুরুর কারণে আমি সমস্যায় পড়তে পারি। সবসময় যে ফিজিক্যাল অত্যাচার, অ্যাসাল্ট এই সমস্ত হবে তা কিন্তু নয়, নর্মাল ডিস্টারবেন্স, সমস্যা, সেটাও কিন্তু হতে পারে। এক সেকেন্ড। তো এরপরে হচ্ছে রোহিণী নক্ষত্রের আরেকটা স্পেসিফিক কোয়ালিটি হচ্ছে যন্ত্রপ্রিয়তা। মেশিনস পছন্দ করেন রোহিণী, এবং নিজের যন্ত্রপাতি সম্পর্কিত কাজকর্ম, সেই সমস্ত বিষয়গুলিকে রোহিণী ভীষণ ভাবে গ্রহণ করতে পছন্দ করে। শুক্র যদি দেখতে পাওয়া যায় রোহিণী নক্ষত্রে রয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, শুক্র পুরুষের চার্টে রোহিণী নক্ষত্রে রয়েছে, এবং শুক্রের নক্ষত্র অধিপতি তিনি কোনো একটা উগ্র নক্ষত্রে রয়েছেন, যেমন কৃতিকাতে থাকতে পারেন, বরণীতে থাকতে পারেন। সেই ক্ষেত্রে এই জাতকের মধ্যে অত্যাচার করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। জাতক অত্যাচার করতে পছন্দ করে, এবং জাতকের এই অত্যাচারের কারণে কিন্তু বেশ ভালো রকম সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। মোহিনী নক্ষত্রে যদি কোনো গ্রহ অবস্থান করে, ধরে নেওয়া যায় কোনো একটা গ্রহ, সেই গ্রহ নির্দেশিত টি, তিনি রত্ন অলংকার ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে থাকেন, ঋণ নেওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়, ভেষজ প্রসাধন সামগ্রীর প্রতি আসক্তি, প্রায় হার্বাল ছাড়া কোনো কিছু ইউজ করি না, আমি যা কিছু ব্যবহার করি সমস্তটাই হার্বাল প্রোডাক্টস ইউজ করি। প্রচুর মানুষ রয়েছেন প্রতিবেশীদের ঈর্ষার শিকার হওয়ার টেন্ডেন্সি, এটা আমরা রোহিণীতে দেখতে পাই। সৌভাগ্যবান ব্যক্তি, অতি উচ্চাকাঙ্ক্ষা, এগুলো রোহিণীর বিশেষত্ব। এদের কিছু না কিছু একটা নান্দনিক বিষয়ের প্রতি ভীষণ কানেকশন থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রোহিণী ভীষণ ইম্পর্টেন্ট। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা বা 10th লর্ড রোহিণীতে রয়েছে, তার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠবার সম্ভাবনা অনেক অনেক বেশি। তিনি খুব সহজেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারেন। সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, সেখানে তিনি দুর্দান্ত কিছু করে দেখাতে পারেন।
তো এবার মোটামুটি আমরা নক্ষত্র সম্পর্কে কিছুটা করলাম। তিনটে নক্ষত্র আজকে আমাদের খানিকটা পড়া হলো। এবার আহ এই সম্পর্কে তো আমাদের বিরাট কিছু প্রশ্ন বা বিরাট কিছু কোশ্চেন সেগুলো আসবার কথা নয়। তো এনিওয়ে, এই বিষয়গুলোকে আপনারা ভীষণ ভাবে পড়ুন। প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট তাকে হচ্ছে গিয়ে পড়তে হবে। আস্তে আস্তে এই নক্ষত্রগুলো আপনাদের সঙ্গে অ্যাটাচড হবে। এবং যারা অ্যাস্ট্রোলজিকে অ্যাজ এ রিসার্চ হিসেবে ট্রিট করছেন, যারা এটাকে গবেষণার মাধ্যম হিসেবে ভাবছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা অত্যন্ত এফেক্টিভ হবে নক্ষত্র। এবং নক্ষত্রের অনুভূতি যদি আপনি কোনোভাবে পেয়ে যান, তাহলে সেইটা কিন্তু আপনার জন্য একটা আলাদাই প্রেসেন্স ক্রিয়েট করবে। নক্ষত্রের অনুভূতি আপনাকে ভীষণ ভীষণ ভাবে ব্যাকআপ দেবে, ভীষণ ভাবে সাপোর্ট দেবে। স্যার। তাই নক্ষত্র নিয়ে আপনারা পড়াশোনা শুরু করুন। নর্মালি আজকে আমি একটু একটু না, আজকে বেশ ক্লান্তই ছিলাম। সারাদিন পরিশ্রম টরিশ্রম করে আমি একটু ঝিমিয়ে পড়েছিলাম। আর তার মধ্যে কালকে একটা বিরাট হোম করেছি, হোম করে খুব ক্লান্ত হয়ে পড়েছি। ভালো লাগে হোম করতে, কিন্তু শরীরে খুব ক্লান্তি চলে আসে। যদি একটু রেস্ট নিয়ে করা যায় তাহলে খুব ভালো, কিন্তু সেরকম তো পাওয়া যায় না, পুরোটাই খাটতে হয়। মানে সকালবেলা ভিডিও করা, ভিডিও করে এসে তারপরে স্কুল করা, স্কুল করে এসে তারপরে আবার ভিডিও করা, ভিডিও করে তারপরে হোমে বসা, হোম করে বাজার করা, তারপরে ক্লাস করা, এই সমস্ত করে তারপরে রাত্রিবেলা বাড়িতে ফিরে ক্লায়েন্ট দেখা, একদম মানে খুব জটাজট। রমেশ বাবু বলুন। নমস্কার স্যার। স্যার, একটা পুরনো প্রশ্ন। লগ্ন যে ভাবস্ফোট, যদি কারো 0 ডিগ্রিতে থাকে, তাহলে 15 ডিগ্রি পেছনে আর 15 ডিগ্রি আগে। মনে করি ধনু লগ্নের 0 ডিগ্রিতে স্টার্ট হয়েছে, তাহলে বৃশ্চিকের 15 আর ধনুর 15 নিয়ে নিল। তাহলে এইখানে আপনি যখন বললেন যে নবমপতি, যদি রোহিণী নক্ষত্রের নবমপতির যে ব্যাপারটা বললেন, শুক্র আর মঙ্গলের কানেকশন শালির সঙ্গে প্রেম হয়ে যাচ্ছে। তো এইখানটায় আহ স্যার, এখানে মানে দুটো ভাব নিয়ে নিচ্ছে, একটা সপ্তম আর অষ্টমের নিয়ে নিচ্ছে, তাহলে কোনটা ধরবো ভাবের না না, অধিপতি? এটা একদমই না। একটা তো ভাব বিন্দু পাবো। ভাবের একটা বিস্তার আছে বা একটা ভাব বিন্দু আছে। ভাবের বিস্তার হচ্ছে 15 টু 15, এদিকে 15 ওদিকে 15। আর ভাব বিন্দুটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়বে। বুঝতে পারলেন তো? তাহলে ধরুন 0 ডিগ্রিতে হলো, 0 ডিগ্রিতে খুব রেয়ার, আমার জীবনে আমি পাইনি কাউকে। ধরুন 0 ডিগ্রি 10 মিনিটে, তাহলে সেটা ধনুতে ঢুকে গেল। তাহলে ওই ধনুর সাপেক্ষে আপনি গুনবেন। মকরের 10 মিনিটে হচ্ছে দ্বিতীয় ভাব বিন্দু পড়বে, কুম্ভের 10 মিনিটে পরেরটা পড়বে, এইভাবে আর কি চলতে থাকবে। বুঝতে পেরেছি স্যার। আরেকটা ছোট্ট প্রশ্ন। আহ যদি মঙ্গল লগ্নে চতুর্থে সপ্তম অষ্টম আর দ্বাদশে থাকে, তাহলে সে মাঙ্গলিক হয়। আর আপনি বলেছিলেন যে মঙ্গলের সঙ্গে যদি বৃহস্পতির কানেকশন হয়, তাহলে মাঙ্গলিকতা খর্ব হয়। মঙ্গল আর শুক্র, তাহলে নবাংশে যদি আবার সেটা মঙ্গল সপ্তমে অবস্থান করে, তাহলে ওই দিকেও মাঙ্গলিক হয়ে যাচ্ছে। আর মূল রাশি যে চার্ট, তাতে বৃহস্পতি আর মঙ্গল একসঙ্গে আছে, মানে একদিকে খর্ব হচ্ছে, অন্যদিকে মাঙ্গলিক হচ্ছে, তাহলে কি ধরবো এটা? এটা মাঙ্গলিক হিসেবেই ধরবেন। মাঙ্গলিক খণ্ডন হলেও তার একটা ইম্প্যাক্ট সেটা থেকেই যায়। ঠিক আছে, মানে এটা জাইন্ট আছে, মাঙ্গলিক ইম্প্যাক্ট। আপনারা স্যার, ধরেই ওইটা যে চলবেন যে মঙ্গল মাঙ্গলিক ইম্প্যাক্টটা রয়েছে। মঙ্গল আর বৃহস্পতি যে একসঙ্গে চতুর্থে বসে মাঙ্গলিকতা খর্ব হয়ে গেল। মঙ্গল আর বৃহস্পতি খণ্ডন হয়েছে, ঠিক আছে, কিন্তু আবার নবাংশে আপনি পেয়েছেন মঙ্গল বৃহস্পতি সবসময় যে মাঙ্গলিক খণ্ডন করে দেবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। যেমন ধরুন তুলা, ষষ্ঠ পতি বৃহস্পতি, তৃতীয় পতি বৃহস্পতি।
বুঝতে পারলেন? একটুখানি স্যার, আর একটুখানি যদি বলেন। যেমন তুলা, ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি, তাহলে সে তো বাধা দেবে, সপ্তমের দ্বাদশপতি। তো সেইটা হচ্ছে কি আপনারা দেখে প্রেডিক্ট করবেন কিরকম অবস্থা। মোটামুটি প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দেবেন, গুরুত্ব দিয়ে পজিটিভ হলে 1 পয়েন্ট বাড়াবেন, নেগেটিভ হলে 1 পয়েন্ট কমাবেন। পজিটিভ নেগেটিভ করে যেখানে এসে দেখবেন যে ব্যাপারটা মনে হচ্ছে এটা পজিটিভ বা এটা নেগেটিভ, এই জায়গাটাতে এসে আপনারা থামবেন। আচ্ছা, থ্যাংক থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? তাহলে ঠিক আছে। আহ আমাদের এই পর্যন্তই আহ আজকে থাকুক। আর ভবিষ্যতে আমরা আরো কিগুলো পড়বো, বাকি নক্ষত্রগুলো। আর যেটা হচ্ছে গিয়ে 20 তারিখ থেকে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, 20 সেপ্টেম্বর থেকে, শুক্রবার 8টা থেকে। তো ওই ব্যাচে যদি কেউ আরো ভর্তি হতে চায়, আপনাদের চেনা পরিচিত, তাদেরকে আপনারা অ্যাড করতে পারেন, যদি প্রোভাইডেড যদি আপনারা আমাদের ক্লাসে স্যাটিসফাইড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা অন্য মানুষকে রেফার করতে পারেন। 20 সেপ্টেম্বর থেকে আমাদের নতুন আর একটা ব্যাচ শুরু হচ্ছে। তাহলে এই পর্যন্তই থাক আজকে। আর সবাই ভালো থাকুন। শুভরাত্রি সবাইকে। Right, sir. আমি চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ শুভরাত্রি স্যার। রেকর্ডিংটা দিয়ে শুভরাত্রি দেওয়ার। স্যার। গুড নাইট। Thank you, sir.